পরি বলল, কি আপনি সেদিন অনলাইন থেকে চলে গেলেন যে? আমি বললাম, তো কি করব, জীবনে কোনো মেয়ের সাথে কথাই বলি নাই, আপনার কাছে পিক চাইতেই আপনি যা বলেছেন। পরি বলল, আচ্ছা সেসব বাদ দেন, এখন বলেন কেমন আছেন। আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পরি বলল, ভালো। আমি বললাম, আচ্ছা একটা সত্যি কথা বলবেন, আপনি কে? পরি বলল, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আমি বললাম, মানে কিছুই বুঝলাম না। আর কিভাবে দেখা হবে? পরি বলল, এত বুঝে কি করবেন? আচ্ছা কি করেন আপনি? আমি বললাম, বউকে নিয়ে শুয়ে আছি। পরি বলল, মিথ্যা বলেন কেন, আপনি তো এখনো বিয়েই করেন নাই। আমি বললাম, বিয়ে করি নাই তো কি হয়েছে, বিয়ের আগেই। পরি বলল, আপনার এসব কথা বাদ দেন, অযথা মিথ্যা কথা বলেন আপনি। আমি বললাম, আচ্ছা আপনি কে, যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি, নইলে আর কথা বলবো না। পরি বলল, আপনার বিয়ে কি আগামী শুক্রবার না? আমি বললাম, কি আপনি জানেন কি করে? অবাক হয়ে বললাম। পরি বলল, অনেক কিছুই জানি, তবে আপনার বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি বললাম, হোয়াট, এগুলো আপনি কি বলছেন? পরি বলল, বিশ্বাস করলেন না তো, যখন হবে তখন ঠিকই বিশ্বাস করতে পারবেন। আমি বললাম, এই দেখেন একদম রহস্যময় কথা বলবেন না, আর আমার বিয়েতে আপনার দাওয়াত, আসবেন। পরি বলল, আমি আসলে আপনার মানিজ্জত কিচ্ছু থাকবে না। আমি বললাম, কেন কেন? পরি বলল, কোনো কারণে দেখবেন আপনার বিয়ে ভেঙে গেছে, তখন আমার কথা মনে করবেন, আর এজন্যই আসবো না। আমি বললাম, দেখেন এই সমস্ত ফালতু কথা একদম বলবেন না, আমাদের বিয়ে হবেই, আর আপনাকে আমি চিনি না জানি না, অযথা কেন ভয় দেখাচ্ছেন আমাকে? পরি বলল, আপনার সাথে আমার দেখাও হয়েছে, কথাও হয়েছে, তবে আপনি আমাকে চেনেন, খুব কাছের মানুষ আমি আপনার। আমি বললাম, দেখেন টেনশন বাড়াবেন না, আমি এক কথাই ভালো আপনাকে চিনি না। পরি বলল, আপনার বোন ইসি কেমন আছে? আমি বললাম, আমার বোনকেও চেনেন আপনি? পরি বলল, আমি বলেছি তো, আপনার সম্পর্কে সব জানি আমি। আমি অবাক হয়ে গেলাম। পরি বলল, একটা কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ কি বলবেন বলেন। পরি বলল, আমি আপনাকে পছন্দ করি। আমি বললাম, মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, এতে বলার কি হলো? পরি বলল, এই পছন্দ সেই পছন্দ না। আমি বললাম, দেখেন আপনার রহস্যময় কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। পরি বলল, নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার পাশে কেউ থাকবে না, সম্পূর্ণ একা হয়ে যাবেন। যখন আপনি একা হয়ে যাবেন তখন আমাকে একটা মেসেজ করবেন, আমি সব সময় আপনার পাশে আছি। আমি বললাম, দেখেন এই সমস্ত আজেরা কথাবার্তা আমার একদম ভালো লাগছে না, বাই। পরে পরি বলল, আমি এক সপ্তাহ অনলাইনে আসবো না। আমি বললাম, তা কেন? পরি বলল, একটু পার্সোনাল দরকার আছে, আর আপনি আমার সাথে কথা বললে মন খারাপ করবেন, তাই আমি চাই আপনি খুশি থাকেন। আমি বললাম, আমার কি, আপনি অনলাইনে আসেন আর নাই আসেন, পুরাটাই আপনার ইচ্ছা। পরি বলল, একটা কথা কি জানেন? আমি বললাম, হ্যাঁ বলেন। পরি বলল, আজও এই পৃথিবীর মানুষগুলো চিনতে পারলাম না, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করে আবার আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, তবে আপনি সেটা চিন্তাই করতে পারবেন না। আমি বললাম, এই কথা বললেন যে? পরি বলল, বুঝবেন বুঝবেন, তবে এখন বুঝলেন না, জানেন খুব আফসোস হয় আপনার জন্য। আমি বললাম, আমার জন্য আপনাকে আফসোস করতে হবে না, যান, আপনি তো আমার পুরো মাথাটাই নষ্ট করে দিলেন। অফলাইন হয়ে চিন্তা করতে লাগলাম, এই মেয়েটা কে, আর কি সব রহস্যময় কথা বলে, আমার শুনতেও খুব ভয় লাগে। আসলে আজকে যেন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন যেন থরথর করে কাঁপছে। সত্যি কি সামনে বড় কিছু হতে পারে? আরে না না, আমিও যে কি, যখন যে যাই বলে তাই নিয়ে চিন্তা করি, তবে এই মেয়েটা আমার পরিচয় জানে কিভাবে? সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমিয়ে আছে। আসলে এই প্রিয়জনের কাছে থাকলে মনে হয় যেন কোনো টেনশনই থাকে না। সুমাইয়ার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেখতে লাগলাম, এভাবে দেখলে নেশায় পড়ে যাব। আস্তে আস্তে সুমাইয়াকে কাছে থেকে সরিয়ে দিলাম, ওকে শুইয়ে দিয়ে রুম থেকে বাইর হলাম। আজকে একটু বাইরে যাই, অনেক দিন হলো যেন ঘরবন্দি হয়ে পড়ে আছি। বাসা থেকে বের হয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর মানুষ দেখছি। দুনিয়াতে কত রঙের যে মানুষ আছে তার কোনো হিসাব নাই। আসলে পরি ঠিক কথাই বলেছে, মাঝে মাঝে আপন মানুষগুলোও অনেক পর হয়ে যায়। এই পৃথিবীতে এখন শুধু টাকার খেলাই চলে। হঠাৎ করে আমার নজর পড়লো একজন ব্যক্তির উপর, যে আমাকে প্রথম দিনে মন্ত্রীর কাছে আসতেই কিডন্যাপ করেছিল। তবে এখানে একজন আছে। আজকে চান্দু, তোমাকে পাইছি তো আর ছাড়বো না, যেভাবে মারছো আমাকে, এখনো শরীরে হাত দিলে মায়ের কথা মনে হয়। আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম, তবে মুখটা ভালো করে ঢেকে যাতে চিনতে না পারে। আমি বললাম, ভাই ভাই আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি, কাদু কাদু স্বরে বললাম। কি হয়েছে ভাই তোমার? আমি বললাম, ভাই আমার আম্মুকে ওরা কিডন্যাপ করেছে, এক জায়গায় বন্দি করে রেখেছে, 1 কোটি টাকা দিতে হবে। ভাই আমি গরিব ঘরের ছেলে, এত টাকা তো আমার কাছে নাই। ভাই আপনাকে একটু শক্তিশালী মনে হয়, আর আপনাকে খুব সাহসীও মনে হয়, ভাই আমাকে একটু সাহায্য করবেন ভাই, প্লিজ প্লিজ আপনার পায়ে ধরি। আরে আরে কি করছেন, মানুষকে সাহায্য করা তো আমার কর্তব্য, চলেন আমার সাথে, দেখি আপনার মাকে কে কি করেছে। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ ভাই, চলেন। আমি ওকে নিয়ে একটা গুডাউনে যেতে লাগলাম। পাশের দোকান থেকে অজ্ঞান হওয়া একটা ওষুধ কিনলাম। গুডাউনের কাছে আসতেই, কই আপনার মা, দেখতে পাচ্ছি না তো। আমি বললাম, এই তো, এখন দেখবেন বলেই ওর মুখে স্প্রে করে দিলাম, বেচারা অজ্ঞান হয়ে গেল। আমি ওকে টেনে ভেতরে নিয়ে গেলাম, হাত পাগুলো বেঁধে নিচে ফেলে দিলাম। এক এক করে সবাইকে আনতে হবে। আমি ওর মুখে পানি ছিটা দিলাম। কে কে? আমি আমার মুখের মাস্কটা সরিয়ে বললাম, দেখ তো চিনতে পারিস কিনা। ভাই আপনি? আমি বললাম, হ্যাঁ।
ভাই ডেকে এখন কি করবি? ওদের সবাইকে আসতে বল। ভাই আমাকে এভাবে বেঁধে রাখলেন কেন? আমি বললাম, ও আমাকে যে প্রথম দিন কি মাইকটাই তোরা দিলি, কি মনে আছে? আসলে ভাই আমার এখানে কোনো দোষই নাই। হয়েছে কি, আমি বললাম তোর কোনো কথাই আমি শুনতে চাই না, পকেট থেকে ফোনটা বের কর। এখানে ওদের নাম্বার আছে তো? কাদের কথা বলছেন? আমি প্যান্ট থেকে বেলটা খুলে আর গুলিটার সামনে রেখে বললাম, ওদের ফোন নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই আছে, সাইমন লেখা আছে দেখেন। আমি ফোন নাম্বার বের করে বললাম, নে কথা বল আর এখানে আসতে বল। ও আমার কথা মতো সব কিছু করলো, একে একে সবাইকে কল দেওয়া শেষ। একটু পরই একটা মাইক্রো শব্দ শুনতে পেলাম। আমি স্প্রেটা হাতে নিলাম। ওরা ভেতরে ঢুকতেই সবার মুখে স্প্রে করে দিলাম। ওরা সবাই অজ্ঞান হয়ে গেল। সব কয়টাকে বেঁধে নিচে রাখলাম। সবার জ্ঞান ফিরতেই আমি বললাম, কি আমাকে চিনতে পারলি? আপনি আপনি ভাই, আমাদেরকে মাফ করে দেন। আমি বললাম, কিভাবে মাফ করি বল। আমি তোদের সেদিন খুব করে বলেছিলাম, আমার অপরাধটা কোথায়? কিছুই বললি না। আর আজকে কিভাবে ভাবলি আমি তোদের দয়া দেখাবো? ভাই ওইসব কিছুই তো আমরা মন্ত্রীর কথা মতো করেছি। আমি বললাম, কি? হ্যাঁ ভাই, সব সত্যি কথা বলছি। মন্ত্রী বলেছে আপনাকে মারতে, আর ওনার কথা মতো সব করেছি আমরা। ওদের কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। শেষমেশ সুমাইয়া আমাকে মারতে বলল। বেল্ট দিয়ে সব কটাকে ইচ্ছা মতন মারতে লাগলাম। ভাই ভাই আমাদের আর মারবেন না, আমরা কিছুই করি নাই, প্লিজ ভাই ছেড়ে দেন আমাদের। আমি বললাম, চুপ, কোনো কথা বলবি না, নয়তো গুলি করে সব কটার খুলি উড়িয়ে দিব। মারতে মারতে সব কয়টাকে অজ্ঞান করে ফেললাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া আমাকে মারার জন্য বলল, কিভাবে ও এটা করতে পারলো? ফোনটা বের করে সুমনকে একটা কল দিলাম। একা একা তো আর এদের সব কয়টাকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না। আমি বললাম, সুমন তুমি কই? সুমন বলল, ম্যামের বাসার নিচে স্যার। আমি বললাম, 3জন বডিগার্ড নিয়ে এই জায়গায় আসো। সুমন বলল, জি স্যার আসছি। ফোন কেটে বসে আছি আর ভাবছি, সুমাইয়া কি করে আমার সাথে এমনটা করতে পারলো? আমাকেও লোক ভাড়া করে মারলো কেন? কি অপরাধ করেছিলাম আমি? সুমন মনে মনে চিন্তা করতে লাগলো, স্যারের কণ্ঠটা জানি কেমন কেমন লাগছে, ম্যামকে গিয়ে বলি। সুমাইয়া বলল, হ্যাঁ কেন এসেছো বলো। সুমন বলল, ম্যাম আমার মনে হয় স্যার কোনো বিপদে পড়েছে, আমাদের যেতে বলছে। সুমাইয়া বলল, কি? সুমন বলল, জি ম্যাম। সুমাইয়া আমার ফোনে কল দিল। আমি সুমাইয়ার কল দেখে রাগে কেটে দিলাম। ছাড়বো না আমি ওকে, আমার সাথে বেমানি। আমি বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। কিছুক্ষণ পর 8টার মতো মাইক্রো ঢুকলো। কিরে, আমি তো শুধু সুমনকে আসতে বলেছি, এত মাইক্রো? আমার মাথায় কিছুই ঢুকছে না। দেখি সুমাইয়া আসছে, তাই তো বলি এত মাইক্রো কেন আসলো। সুমাইয়াকে দেখে রাগে গোডাউন থেকে বের হয়ে গেলাম। সুমাইয়া আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল, বাবু তোমার কিছু হয়নি তো? আমি বললাম, ছাড়ো আমাকে, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে তুমি স্পর্শ করবে না। সুমাইয়া বলল, কি সব কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি বললাম, চুপ কর, কোনো কথাই তোর মুখ থেকে শুনতে চাই না আমি। আমার কথা শুনে বডিগার্ড আমাকে মারতে আসতে চাইছে। সুমাইয়া হাত দিয়ে ইশারা করলো আমার কাছে না আসতে। আমি বললাম, কি মারতে চাস? পারিস তো শুধু ওই একটাই করতে, চিন্তা করিস না, আমি তোর বাসা থেকে চলে যাব বলেই বেরিয়ে গেলাম। একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। সুমাইয়া কেন আমার সাথে এমন করলো? সুমন বলল, ম্যাম এই লোকগুলো তো ওরাই যারা রেদওয়ানকে প্রথম দিন মেরেছিল, আর দেখেন আজকে রেদওয়ান সবগুলোকে মেরে কি অবস্থা করে রাখছে। সুমাইয়া বলল, সব বুঝে গেছি আমি, তোমরা সবাই মিলে ওদেরকে হাসপাতালে ভর্তি করে রেখে আসো, আর আমি গিয়ে ওকে আটকাই, নাহলে সত্যি সত্যিও চলে যাবে। আমি একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় এসে গেলাম। দরজা লাগিয়ে নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন সুমাইয়া আমার সাথে এমন করলো? এখন পরীর কথা খুব মনে পড়ছে। পরী ঠিকই বলেছিল, আপন মানুষগুলোই একদিন দেখবেন ঠিক পর হয়ে যাবে। এ দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ ভালো না, আর কাউকে আমি বিশ্বাসও করব না। হঠাৎ দেখি দরজায় কে জানি টোকা দিচ্ছে। আমি চোখের পানি মুছলাম, বললাম, কে? সুমাইয়া বলল, রেদওয়ান আমার কথাটা একবার শোনো। আমি বললাম, কেন আসছেন? এখান থেকে চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। সুমাইয়া বলল, একবার আমার কথাটা তো শোনো, তারপর যদি খারাপ মনে হয় সত্যি আমি এখান থেকে চলে যাবো, আর কোনো দিন আসবো না। আমি বললাম, আর কি চান আমার কাছে আপনি বলেন তো? আমাকে মেরে কি আপনি শান্তি পান নাই? সুমাইয়া বলল, যদি একটু আমার জন্য তোমার মনে ভালোবাসা থাকে তাহলে প্লিজ দরজাটি একটু খোলো। আমি বললাম, ভালোবাসা? তাও আবার আপনাকে? এই ভালোবাসার জন্য অন্ধের মতো বিশ্বাস করে কি না কি করেছি আমি আপনার জন্য। আর নয়, আমি আর আপনার কাছে থাকবো না, চলে যাবো এখান থেকে। সুমাইয়া বলল, আমার কসম লাগে, একবার দরজাটা খোলো, শেষবারের মতো বলছি। যদি পরে তোমার আমার কথা বিশ্বাস না হয়, বলছি তো সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। আমি সুমাইয়ার কথা শুনে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ছাড়েন আপনি আমাকে। সুমাইয়া বলল, আমার কথাটা তো একবার শুনবে। আমি বললাম, হ্যাঁ বলেন, কি বলতে চান? সুমাইয়া বলল, আসলে আমি একজন মন্ত্রী, আর আমি যদি সাধারণ মানুষকে বিশ্বাস করে আমার কাজ দেই, সে হয়তো টাকার কারণে সবকিছু বলে দিতে পারে অন্য মানুষদের। এজন্য আমি আগে তাদেরকে পরীক্ষা করি, আর তোমাকেও সেই পরীক্ষাই করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না তুমি একসময় আমার স্বামী হবে। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে দুইটা ধরছি। সবাইকে যদি বিশ্বাস করে কাজ দেই, চিন্তা করে দেখো আমার কি হবে। আমাকে তো ওরা মেরে ফেলবে। জানো, টাকার কারণে সবাই বিক্রি হয়ে যায় এই শহরে। আমি তোমার মধ্যে একটা বিশ্বাস দেখে তোমাকে গোয়েন্দার কাজ দিয়েছি। তুমি একবার মন থেকে চিন্তা করে দেখো, এমন যদি না করতাম তাহলে কিভাবে আমি তোমাকে বিশ্বাস করতাম বলো?
আসলে সুমাইয়া তো সব ঠিক কথাই বলেছে। আজকাল সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। আর ও যা করেছে ঠিকই করেছে। তবে ও এভাবে মেরে কাউকে পরীক্ষা নেবে সেটাও তো ঠিক না। আমি বললাম সব ঠিক আছে, কিন্তু কাউকে মেরে কি কেউ এভাবে পরীক্ষা নেয় বলো? সুমাইয়া আমার কথা শুনে মনে হলো ওর দেহে প্রাণ ফিরে পেয়েছে, আমাকে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল, আর এমন হবে না, আমাকে মাফ করে দাও। আমি বললাম, জানো ওরা সেদিন আমাকে অনেক মেরেছে, আমি বারবার বলেছি আমার অপরাধ কি, তা ওরা কিচ্ছু বলেনি, শুধু বলেছে মন্ত্রী সম্পর্কে তুই কি জানিস বল। সুমাইয়া বলল, সব আমার জন্য হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি বললাম, কাউকে আর এভাবে পরীক্ষা নিবা না তো? সুমাইয়া বলল, না, ভুলেও আর এরকম করব না, কিন্তু তুমি আজকে ওদের মারলে কেন? আমি বললাম, কি করব, ওদের দেখে তো আমার প্রচুর রাগ হয়েছিল, এজন্য সব কয়টাকে উচিত শিক্ষা দিয়েছি। কিভাবে কারো কথা মতো ওরা অন্যকে মারে। সুমাইয়া বলল, আমাকে শাস্তি দিবা না? আমি বললাম, তুমি তো আমার বউ, বউকে কি কখনো কেউ শাস্তি দিতে পারে বলো? সুমাইয়া বলল, জান, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম, কেন?